গত সিরিজে কক্সবাজার ঘুরে আমরা এসেছি নতুন এক জেলায়। ঐতিহাসিক এই জেলার নাম ময়মনসিংহ। উইকলি ট্রাভেলে স্বাগতম। এখন আমরা দাঁড়িয়ে আছি ময়মনসিংহ রেলওয়ে জংশন। ময়মনসিংহের নামকরণের সাথে এই স্টেশনের একটি সম্পর্ক রয়েছে, সেই কথায় পরে আসছি। ঢাকা থেকে আপনি বাস বা ট্রেনে ময়মনসিংহ আসতে পারেন। ট্রেনে আসলে আপনি এই স্টেশনে নামবেন। স্টেশন থেকে বাইরে বের হলে অনেক রিক্সা বা অটো পাবেন আপনার গন্তব্যে যাওয়ার। কিন্তু আমরা আজ হেঁটে আপনাদের ঘুরিয়ে দেখাবো স্টেশনের উত্তর পশ্চিমে থাকা এই শহরের সব ঐতিহাসিক স্থানগুলো। 15ই ফেব্রুয়ারি 1886 সালে ময়মনসিংহ রেলওয়ে জংশনটি স্থাপিত হয়। ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত রেলপথ ছিল। এই রেলপথ 1894 সালে জামালপুর পর্যন্ত এবং 1899 সালে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ পর্যন্ত বাড়ানো হয়। 1912 সালে জামালপুর থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত বাড়ানো হয়। 2021 সালে 200 কোটি টাকা ব্যয়ে রেলওয়ে জংশনটিকে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা চলে এসেছি স্টেশন মোড়। আজ শুক্রবার, তাই রাস্তা একটু ফাঁকা। আমাদের গন্তব্য ঐতিহাসিক জিলাপি পট্টি, যা এখান থেকে সবচেয়ে কাছে। যেতে যেতে ময়মনসিংহের নামকরণটা একটু বলি। বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ, যার রাজত্বকাল ছিল 1494 থেকে 1519 সালের মধ্যে, তিনি তার পুত্র সৈয়দ নাসিরউদ্দিন নসরত শাহর জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। নাসিরউদ্দিনের রাজত্বকাল ছিল 1519 থেকে 1533 সাল পর্যন্ত। সেই থেকে এই এলাকার নাম নাসিরাবাদ নামে পরিচিত হয়। বলা হয় মুঘল সম্রাট আকবরের রাজত্বকাল 11ই ফেব্রুয়ারি 1556 থেকে 27শে অক্টোবর 1605 সালের মধ্যে মমিন শাহ নামের এক ব্যক্তি বাজুঘাট এলাকার শাসক ছিলেন এবং তার নামানুসারে এই অঞ্চলের নাম মমিন শাহী বা মোমেন শাহী নামেও পরিচিত হতে থাকে, যা কাল বিবর্তনে ময়মনসিংহ নাম ধারণ করে। কিন্তু ব্রিটিশরা 1787 সালের 1 মে ময়মনসিংহকে জেলা হিসেবে স্বীকৃতি দেয়, যার নাম ছিল নাসিরাবাদ। 15ই ফেব্রুয়ারি 1886 সালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন চালু হয়, যার নাম নাসিরাবাদ রেল স্টেশন। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। 20 টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে এই নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে, যা কিনা বর্তমানে ভারতের রাজস্থানের আজমির জেলার একটি সেনানিবাস শহর। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরও কিছু বিভ্রান্তি ঘটায় রেল স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে। এবার শুনব ময়মনসিংহ জেলার একটু ইতিহাস। 1787 সালের 1 মে ময়মনসিংহ বাংলাদেশের 8ম এবং বৃহত্তম জেলা হিসেবে সৃষ্টি হয়। এবার হয়তো আপনার জানতে ইচ্ছে করছে আগের 7টি জেলা কি ছিল। সিরিয়ালি এরা ছিল চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, যশোর, সিলেট ও দিনাজপুর। ময়মনসিংহ জেলার আকার সময়ে সময়ে পরিবর্তিত হয়। 1969 সালে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল জেলা এবং 1978 সালে শেরপুর অঞ্চল সহ জামালপুর জেলা পৃথক হয়। 1984 সালে ময়মনসিংহ জেলা থেকে নেত্রকোনা ও কিশোরগঞ্জকে পৃথক জেলা করা হয়। বর্তমানে ময়মনসিংহ 13টি উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে একটি হলো ময়মনসিংহ সদর, যেখানে আমরা আজ সারাদিন হাঁটব। ময়মনসিংহ শহর প্রতিষ্ঠিত হয়েছিল 1811 সালে। মুক্তাগাছা জমিদার রঘুনন্দন আচার্য এই শহরে জমি দান করেছিলেন। 1884 সালে রাস্তায় প্রথম কেরোসিনের বাতি জ্বালানো হয়। 1886 সালে ঢাকা ময়মনসিংহ রেলপথ এবং 1887 সালে জেলা বোর্ড গঠন করা হয়। আমরা জিলাপি পট্টির কাছাকাছি চলে এসেছি। জমিদার আমলে মেছুয়া বাজার ও এর আশেপাশে স্থাপিত বেশ কয়েকটি পট্টি স্থাপিত হয়। এক একটা পট্টি ছিল এক এক রকমের পণ্যের সমাহার, যেমন জিলাপি পট্টি, চাল পট্টি, ডাল পট্টি, সুতার পট্টি, শাঁখারি পট্টি ইত্যাদি। ইন্ডিয়া থেকে আসা মারোয়ারিদের আধিপত্য ছিল। 1965 সালের যুদ্ধের পর মারোয়ারিরা চলে যায়। এরপর স্থানীয় ব্যবসায়ীরা শুরু করে। জিলাপি পট্টিগুলো ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী স্থান, যেখানে বিভিন্ন রকমের সুস্বাদু জিলাপি পাওয়া যেত।
এই পট্টিতে 20-25টির মতো জিলাপির দোকান ছিল, কিন্তু সময়ের সাথে সাথে কমে গেছে। এখন আছে হাতে গোনা 3-4টি দোকান। পট্টিগুলোতে এখন পাওয়া যায় রকমারির পণ্য। এখন আমাদের নেক্সট পয়েন্ট চকবাজার। এই এরিয়াটি হলো চকবাজার, ময়মনসিংহের হোলসেল মার্কেট। আজ শুক্রবার বন্ধ থাকে বলে রাস্তাটি ফাঁকা। ময়মনসিংহে চকবাজার কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা নির্দিষ্ট জানা যায়নি, তবে ধারণা করা হয় যে সোজা ওই মসজিদ দেখতে পাচ্ছেন, এর স্থাপনের পর থেকে এই এলাকায় ধীরে ধীরে চকবাজার গড়ে ওঠে। ওই মসজিদের নাম চকবাজার জামে মসজিদ বা বড় মসজিদ নামেও পরিচিত। সম্ভবত 1889 সালের আগে এই অঞ্চলের গণ্যমান্য মুসলমানরা নামাজ আদায়ের জন্য টিনের ছাপড়া দিয়ে একটি মসজিদ নির্মাণ করে। এই মসজিদটি এখন ময়মনসিংহের বড় মসজিদ নামে পরিচিত। জানা যায় 1965 সালে বেঙ্গল ওয়াকফ অ্যাক্টের অধীনে এই মসজিদটি পাবলিক এস্টেটে পরিণত হয়। প্রায় 1.9 একর জমির উপর নির্মিত 3 তলার সুন্দর স্থাপত্যের নিদর্শন এই বড় মসজিদ। মসজিদের দৈর্ঘ্য 105 ফুট এবং প্রস্থ 85 ফুট। এখানে 5000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। মসজিদের 125 ফুট উঁচু 2টি মিনার এবং একটি কেন্দ্রীয় গম্বুজে চীনামাটির টুকরো দিয়ে করা হয়েছে সুন্দর নকশা। মসজিদের পশ্চিমে রয়েছে ছোট গম্বুজ। মসজিদের প্রধান 3টি প্রবেশমুখেও আছে ছোট গম্বুজের দরজা। এছাড়াও প্রবেশমুখেই রয়েছে স্বচ্ছ পানির 2টি হাউস ও আলাদা অজুখানা। মসজিদের অভ্যন্তরে মূল্যবান মোজাইক পাথরের মেঝে, দেয়াল জুড়ে শুভ্র টাইলস ও সুদৃশ্য ঝাড়বাতি। বড় মসজিদের পাশে মসজিদ কেন্দ্রিক একটি মাদ্রাসা গড়ে তোলা হয়েছে। আমরা বামেই যাব, তার আগে ডানে কালুসার মাজার দেখে আসি। এটা হলো কোতোয়ালি থানা। এই হলো কালুসার মাজার। বলা হয় যে সেকান্দার শাহর ছোট ছেলে কালু শাহ ময়মনসিংহের গফরগাঁও এলাকার মাইজবাড়িতে বসবাস করতেন, যিনি ইসলাম প্রচারক ছিলেন। দিল্লির সুলতানের সাথে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধে কালু শাহ পরাজিত হয়। কালু শাহর মাথা কেটে সৈন্যরা দিল্লির সম্রাটের কাছে নিয়ে যায়। মাথাবিহীন দেহ মাইজবাড়ির দিঘির পাশে কবর দেওয়া হয়। আসলে মাজার মানে হলো কোনো আউলিয়া মারা গেলে তার কবরের সাথে মাজার তৈরি হয়। কিন্তু ময়মনসিংহ শহরে কোতোয়ালি থানার বিপরীতে অবস্থিত অজ্ঞাত একজনের কবরে তৈরি করা হয়েছে মাজার। সেই মাজার কালুসার মাজার নামেই পরিচিত হয়ে আসছে দীর্ঘ 200 বছর। এবং এখানে এসে জানতে পারি 2025 সালের 14ই জানুয়ারি এই মাজার মাদ্রাসার ছাত্ররা ভেঙে ফেলে। এখন আমরা আবার উত্তর পশ্চিমে হাঁটতে শুরু করব। ওই যে দেখেন, যেই গলি দিয়ে আমরা বের হয়েছিলাম তার মোড়েই একটা মন্দির। এখানেই আছে একটা মঠ। ময়মনসিংহ সদরের অন্যতম প্রাচীন স্থাপনা শিব মন্দিরটি। থানাঘাটের এই মন্দিরটি মাথাভাঙা মঠ নামেও পরিচিত। এর চূড়া 1885 এবং 1897 সালের ভূমিকম্পে ভেঙে যাবার কারণে এটি মাথাভাঙা মঠ নামে পরিচিতি লাভ করে। এটিকে অষ্টাদশ শতকের স্থাপত্য বলে কেউ ধারণা করলেও এর নির্মাণকালে তথ্য জানা যায়নি। এখান থেকে 420 মিটার উত্তর পশ্চিমে এই রোড ধরে সোজা হেঁটে গেলেই পৌঁছে যাব আমাদের নেক্সট গন্তব্য বিপিন পার্ক।
পার্কটির প্রতিষ্ঠাতা ডক্টর বিপিন বিহারী সেন। ডক্টর বিপিন বিহারী সেন 1924 থেকে 28 এবং 1935 থেকে 37 মেয়াদে ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় সূত্র থেকে জানা যায়, ময়মনসিংহ পৌরসভার তৎকালীন জনপ্রিয় চেয়ারম্যান ডক্টর বিপিন বিহারী সেন শুরুর দিকেই ব্রহ্মপুত্র নদের পাড়ে এই পার্কটি প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এই পার্কটির বয়স এখন প্রায় 100 বছর। মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও সংগ্রামের সঙ্গে বিপিন পার্কের অম্লান স্মৃতি জড়িত। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1947 সালের ডিসেম্বরে ময়মনসিংহ শহরের এই বিপিন পার্কে প্রথম এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন মরহুম রফিক উদ্দিন ভূঁইয়া। পরবর্তীতে 1952 সাল পর্যন্ত রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এখানে একাধিক সভা সমাবেশ হয়েছে। বিগত 1948 সাল থেকে 1952 পর্যন্ত পূর্ব বাংলার হাতে গোনা যে কয়টি জেলা শহরে ভাষা আন্দোলনে সোচ্চার হয়েছিল, ময়মনসিংহ ছিল তার অন্যতম। 2013 সালে কংগ্রেস জুবিলি রোডে থিম পার্ক হিসেবে এই পার্কটি সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। বিপিন পার্কে নতুন করে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ঝর্ণা, বিভিন্ন স্থাপনা, ফুলের বাগান, পায়ে হাঁটার পথ, সীমানা প্রাচীর ও বসার বেঞ্চ। এখান থেকে 140 মিটার উত্তর পশ্চিমে এই রোড ধরে সোজা গেলেই পৌঁছে যাব আমাদের নেক্সট গন্তব্য গৌরীপুর লজ। সালে ময়মনসিংহের মহারাজা শশীকান্ত সেনের শাসনামলে বর্তমান ময়মনসিংহ সদরের ব্রহ্মপুত্র নদীর তীরে জমিদার ব্রজেন্দ্র কিশোর এই দোতলা বাড়িটি প্রতিষ্ঠা করেন। বাড়িটি কাঠ ও টিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, কারণ ইট দিয়ে দালান করার উপর ময়মনসিংহের মহারাজার নিষেধাজ্ঞা ছিল। জমিদার ব্রজেন্দ্র কিশোর তার জামাতার জন্য বাড়িটি তৈরি করতে চীন থেকে মিস্ত্রি এনেছিলেন। বর্তমানে এটি সোনালী ব্যাংকের ময়মনসিংহ শাখার অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। চলুন যাওয়া যাক আমাদের নেক্সট গন্তব্য রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস। ময়মনসিংহ শহরে পানীয় জল সরবরাহের জন্য তৎকালীন মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী এই ওয়াটার ওয়ার্কস স্থাপন করেন 1989 থেকে 1990 সালে। বলা হয় যে রাজার স্ত্রী রাজেশ্বরী দেবী একবার কঠিন দুরারোগ্য পীড়ায় সংক্রমিত হন। চিকিৎসকরা তাকে পরামর্শ দেন পানীয় জল না খেতে। অবশেষে এই পরামর্শের জন্য পানি না খেতে পেরে তার মৃত্যু হয়। রাজা তার স্ত্রীকে গভীর ভালোবাসতেন। তার স্মৃতিকে অমর করার জন্য জনগণের কল্যাণে এটি নির্মাণ করেন। ময়মনসিংহ শহরে এটি ছিল প্রথম পানীয় জলের যান্ত্রিক উপায়ে সরবরাহ কেন্দ্র। ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে এটি নির্মাণ করতে সময় লাগে প্রায় 1 বছর। এটি নির্মাণ করতে খরচ হয় সেই সময়কার 1,42,278 টাকা। নির্মাণ কাজ শেষ হওয়ার প্রথম 3 বছর রাজা বাহাদুরের তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়। পরে 1893 সালে এই ওয়াটার ওয়ার্কসের দায়িত্ব স্থানান্তর করা হয় ময়মনসিংহ পৌরসভার উপর। ময়মনসিংহ শহরে প্রায় 80 বছর যাবৎ পানীয় জলের প্রধান সরবরাহ কেন্দ্র ছিল এটি। ব্রহ্মপুত্র নদ থেকে পানি তুলে প্রথমে তা বিভিন্ন জলাধারে রাখা হতো। তারপর জলাধারে কয়েকদিন রেখে পানি শোধন করা হতো। শোধনকৃত সেই পানি যান্ত্রিক উপায়ে পানির ট্যাঙ্কে তোলা হতো। পরে তা বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। এখান থেকে 70 মিটার দক্ষিণ পশ্চিমের এই রোড ধরে সোজা হেঁটে গেলেই পৌঁছে যাব আমাদের নেক্সট গন্তব্য হাসান মঞ্জিল। জানা যায় যে হাসান মঞ্জিল স্থাপিত হয়েছে বাংলার 1334 সালে। বাড়িটি বানিয়েছিলেন টাঙ্গাইলের ধনবাড়ির জমিদার সৈয়দ আলী চৌধুরীর ছোট ছেলে সৈয়দ হাসান আলী চৌধুরী। দীর্ঘদিন এই বাড়িটি দখল করে আছে ডায়াবেটিক ক্লিনিক। জানা যায় যে ধনবাড়ির জমিদারের বংশধর এর জন্য মামলা দায়ের করেন, তাই এটি এখন বন্ধ রয়েছে।
আসলে ময়মনসিংহে এত চমৎকার সব ঐতিহাসিক স্থাপনা না আসলে বোঝাই যেত না। এবার আমাদের নেক্সট গন্তব্য ময়মনসিংহ জাদুঘর। ময়মনসিংহ জাদুঘর ময়মনসিংহ শহরের 17 অমৃত বাবু রোডের জমিদার মদন বাবুর বাগানবাড়িতে 1969 সালে ময়মনসিংহের তৎকালীন ডেপুটি কমিশনার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পৌরসভার নাম অনুসারে 1969 সালে এই জাদুঘরের নাম ছিল মোমেন শাহী জাদুঘর। পরবর্তীতে এই জাদুঘরের নাম দেওয়া হয় ময়মনসিংহ প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এরপরে এটি ময়মনসিংহ জাদুঘর নামে পরিচিত হয়। জাদুঘরটি প্রথম দিকে ময়মনসিংহ পৌরসভা তদারকি করলেও 1989 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নিয়ে আসা হয়। 1995 সালের গেজেটে জাদুঘরটি সরকারিভাবে অন্তর্ভুক্ত করা হয়। এই জাদুঘরের বেশিরভাগ জিনিসপত্র সংগ্রহ করা হয়েছে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জমিদার বাড়ি থেকে। সর্বমোট 214টি বস্তু জাদুঘরের 3টি কক্ষে সংরক্ষিত রয়েছে। আরও কিছু জায়গার অভাবে অনেক কিছুই প্রদর্শন করা হয়নি। সংরক্ষিত বস্তুর মধ্যে রয়েছে পাণ্ডুলিপি ও বিভিন্ন ধরনের মুদ্রা। এছাড়াও রয়েছে ময়ূরের মমি, যা ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে দান করা হয়েছিল। জাদুঘরে সংরক্ষিত উল্লেখযোগ্য নিদর্শনগুলো হচ্ছে হাতির মাথা, মহিষের শিং, কাঠের শোকেজ, হাতির দাঁতের নকশি করা সোফা সেট, মার্বেল পাথরের গোল টেবিল, শ্বেত পাথরের টেবিল, মোমবাতি ঝাড়, হুক্কা, শ্বেত পাথর, কালো পাথরের 5টি মূর্তি, লোহার সিন্দুক, গন্ডারের চামড়া, বল্লম, খড়গ ইত্যাদি। আরও আছে জমিদারদের বিভিন্ন আসবাবপত্র, ব্যবহারকৃত দ্রব্য সামগ্রী ও শৌখিন জিনিসপত্র, যেমন স্টাফ করা বাঘের মাথা, তেমনি আছে ট্যান করা গন্ডারের চামড়া, হাতির কঙ্কাল সহ বিশাল সাইজের কিছু হর্ন, আমদানিকৃত ও অয়েল ফিনিশড শ্বেত পাথরের মূর্তি সহ বেশ কিছু কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি, বড় ঝিনুকের খোলস ইত্যাদি। বর্তমানে জাদুঘরটি বন্ধ রয়েছে। এখান থেকে মাত্র সোজা 300 মিটার পশ্চিমে হেঁটে গেলেই পাবো আমাদের নেক্সট পয়েন্ট, মশুয়ার জমিদার বাড়ি। এই হলো মশুয়ার জমিদার বাড়ি। হরিকিশোর রায় রোডের এই বাড়িটি হলো বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় ও সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ হরিকিশোর রায়ের বাড়ি, যিনি কিশোরগঞ্জের কটিয়াদির মশুয়ার জমিদার ছিলেন। বাড়িটির আদি নাম ছিল পুণ্যলক্ষ্মী ভবন, বর্তমানে পরিবর্তিত নাম দুর্লভ ভবন। হরিকিশোর রায় ছিলেন একজন উকিল। তিনি এই জমিদারির প্রসার ঘটান এবং রায়চৌধুরী উপাধি লাভ করেন। 1968 সালে 5 বছর বয়সী উপেন্দ্র কিশোর রায় চৌধুরীকে তার পিতা কালীনাথ রায়ের কাছ থেকে ময়মনসিংহের জমিদার হরিকিশোর চৌধুরী দত্তক নেন। তার নাম কামাদা রঞ্জন থেকে নতুন নাম দেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তিনি ময়মনসিংহ জেলা স্কুল থেকে 1880 সালে বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। 1884 সালে কলকাতা থেকে বিএ পাশ করে কলকাতাতেই থেকে যান। তার 2 মেয়ে 3 ছেলের মধ্যে সুকুমার রায় ছিলেন সত্যজিৎ রায়ের বাবা। 1989 সাল থেকে শিশু একাডেমি ভবনটি ব্যবহার শুরু করে। পরিত্যক্ত এই জীর্ণ ভবনটি একাডেমি কর্তৃপক্ষ 2007 সালের পর আর ব্যবহার করেনি, সেই থেকে এটি পড়ে রয়েছে। বাড়িটির সামনে একটি ছোট মাঠ রয়েছে। ময়মনসিংহ শহরের ঐতিহাসিক এই বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে শিশু একাডেমি। ভাঙার কাজ শেষে আপাতত একটি
আধা পাকা ভবন নির্মাণ করা হবে এবং পরে 5 তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাস সচেতন নাগরিকেরা। তবে শতবর্ষী এই ভবনটি ভাঙা মোটেও ঠিক হয়নি। ইতিহাস ঐতিহ্য এভাবে ধ্বংস হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের শহরের পরিচয় কি থাকবে? এই বাড়ির অপোজিটেই শশী লজের পেছন সাইড, কিন্তু আমরা সেখানে পরে যাব। আগে আপনাদের দেখাবো ময়মনসিংহের ঐতিহ্যবাহী খাবার টক জিলাপি। টক জিলাপি বাংলাদেশের ময়মনসিংহের জিলা স্কুল রোডে হোটেল মেহেরবান কর্তৃক উৎপন্ন জিলাপির একটি ঐতিহ্যবাহী সংস্করণ, যা ময়মনসিংহ সহ এর আশেপাশের অধিবাসীদের কাছে খুবই জনপ্রিয় এবং বিপুল পরিমাণে গৃহীত একটি মিষ্টি জাতীয় খাবার। ময়মনসিংহের অধিবাসীদের কাছে একটি জনপ্রিয় ইফতার সামগ্রী এই টক জিলাপি। 30 বছর আগে এই জিলাপির কারিগর জাকির হোসেন সাধারণ জিলাপি বানাতেন। ভারী বৃষ্টির কারণে জিলাপি তৈরির কিছু মণ্ড অবশিষ্ট থেকে যায়। তার সাথে মাসকলাইয়ের ডাল, চালের গুঁড়া এবং তেঁতুলের টক মিশিয়ে জিলাপি তৈরি করেন তিনি তার পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে খাওয়ান। তাদের প্রশংসার ফলে তিনি বাণিজ্যিকভাবে হোটেল মেহেরবানে টক মিষ্টি জিলাপি বিক্রি করা শুরু করেন। চালের গুঁড়া, মাসকলাই ও ময়দা গুলিয়ে পেস্ট করা হয়। কয়েলের মতো পেঁচিয়ে জিলাপির আকৃতি দেওয়া হয়। গরম তেলে জিলাপিগুলো গাঢ় বাদামি রং করে ভেজে নেওয়া হয়। অপর একটি পাত্রে চিনি, পানি, দারুচিনি, এলাচ ও তেঁতুলের টক দিয়ে শিরা তৈরি করা হয়। জিলাপি ভেজে সঙ্গে সঙ্গেই নরম শিরায় ছেড়ে দেওয়া হয়। এরপর বেশ খানিকক্ষণ জিলাপি শিরার মধ্যে রেখে দেওয়া হয়, যাতে জিলাপিগুলোর ভিতরে শিরা প্রবেশ করে। এভাবেই তৈরি হয় টক জিলাপি। এই রোড দিয়ে 270 মিটার সোজা উত্তর পশ্চিম দিকে হেঁটে গেলে আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট গন্তব্য টাউন হল। 1884 সালে ময়মনসিংহের বিভিন্ন জমিদারদের সহযোগিতায় ময়মনসিংহ টাউন হল স্থাপিত হয়। টাউন হলকে কেন্দ্র করেই ময়মনসিংহের সাংস্কৃতিক কর্মকাণ্ড আবর্তিত হতো। এই টাউন হল স্থাপনের ক্ষেত্রে মহারাজ সূর্যকান্ত আচার্যের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।
তিনি 30,000 টাকা ব্যয়ে একটি লাইব্রেরি সহ এটি নির্মাণ করান। টাউন হলটি 1974 সালে নতুনভাবে সাজানো হয় এবং এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়, ফলে ময়মনসিংহের নাট্যচর্চা সহ সাংস্কৃতিক কর্মকাণ্ড নতুন গতি লাভ করে। এই টাউন হল শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডই নয়, অনেক রাজনৈতিক উত্থান পতনেরও সাক্ষী। প্রায় 300 আসনের এই টাউন হলে একসময় একটি রিভলভিং স্টেজও ছিল। বলা হয় যে স্টেজটি মুক্তাগাছার নাট্য মন্দির ভূপেন্দ্র রঙ্গপীঠ থেকে টাউন হলে এনে প্রতিস্থাপন করা হয়েছিল। এখন আমরা যাব অসাধারণ একটা মিউজিয়াম দেখতে, যার নাম দেওয়া হয়েছে এশিয়ান মিউজিক মিউজিয়াম, যদিও এর মেইন পার্ট হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে দেখছেন সিএনজি আর টেম্পো, এরা যায় মুক্তাগাছা। ভাড়া জনপ্রতি 40 টাকা সিএনজিতে আর 30 টাকা টেম্পোতে। নবাব আলী ছিলেন একজন সঙ্গীতপ্রেমী মানুষ। 1944 সালে ময়মনসিংহ নগরের বড় বাজার এলাকায় নবাব অ্যান্ড কোম্পানি নামে বাদ্যযন্ত্রের একটি দোকান দেন তিনি। সেটি ছিল ময়মনসিংহ শহরের বাদ্যযন্ত্রের দ্বিতীয় দোকান। সেই দোকান থেকেই তৈরি হয় বাদ্যযন্ত্রের জাদুঘর। নবাব আলীর পরে দোকানের দায়িত্ব নেন তার ছেলে জালাল উদ্দিন। জালাল উদ্দিন সাহেবের ছেলে রেজাউল করিম আসলাম ছোটবেলা থেকেই বাবার সঙ্গে দোকানে আসতেন। তবে 1990 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর ব্যবসায় আরও বেশি মনোযোগী হন, ফলে বাদ্যযন্ত্রের প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয় তার। দেশীয় পুরানো বাদ্যযন্ত্র সংগ্রহ করে দোকানে তোলা তার কাছে নেশায় পরিণত হয়। নবাব অ্যান্ড কং প্রতিষ্ঠানে তখন বাউল ও লোকজ গানের শিল্পীদের আড্ডা বেড়ে যায়। বাউলদের কাছ থেকে তথ্য পেয়ে দেশের নানা প্রান্তে ছুটে গিয়ে সংগ্রহ করতে থাকেন এই বাদ্যযন্ত্র। সংগ্রহ অনেক বেড়ে গেলে রেজাউল করিম আসলাম নিজের দোকানের পাশে একটি বড় ঘর ভাড়া নিয়ে সেখানে রাখতে শুরু করেন। 2008 সালে ময়মনসিংহে অনুষ্ঠিত জয়নুল উৎসবে প্রথম আসলাম সাহেবের বাদ্যযন্ত্রের প্রদর্শনী হয়। পরবর্তী সময়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বাদ্যযন্ত্র প্রদর্শনীর আমন্ত্রণ পেতে থাকেন। 2016 সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবেও তার পুরানো বাদ্যযন্ত্রের প্রদর্শনী স্থান পায়। এরপর থেকেই একটি জাদুঘর করার প্রথম চিন্তা তার মাথায় আসে। 2020 সালে এই বাসাটি ভাড়া নিয়ে প্রতিষ্ঠা করেন স্বপ্নের সংগ্রহশালা। বর্তমানে 600 বাদ্যযন্ত্র তার সংগ্রহশালায় আছে। বিভিন্ন সময়ে এখানে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর, কবিদের জন্মদিন উদযাপন, বাউল বৈঠক, বাউল উৎসব সহ নানা ধরনের আয়োজন। এখানে আছে 365 বছরের পুরানো সারিন্দা, যেটি তিনি সংগ্রহ করেছিলেন কুড়িগ্রাম জেলার রহমান ফকিরের কাছ থেকে। আরও আছে লালমনিরহাট জেলার গুণধর বাবুর কাছ থেকে পাওয়া 300 বছরের পুরানো একটি সারিন্দা। এছাড়া আছে 250 ও 150 বছরের পুরানো লোকজ বাদ্যযন্ত্র। পুরানো বাদ্যযন্ত্রের সংগ্রহশালা করার পর এবার তার স্বপ্ন ময়মনসিংহে একটি সঙ্গীত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। রেজাউল করিম আসলাম সাহেব জানেন বিশ্ববিদ্যালয় করা কঠিন কাজ, তবুও তিনি তার এই স্বপ্ন বাস্তবায়নে আমৃত্যু চেষ্টা করে যাবেন। এখানে আয়োজন করা হয় বিভিন্ন সঙ্গীত প্রশিক্ষণ।
আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন আর আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে নেক্সট পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন।